আজকের গল্প আত্মসম্মান, কলমে সুপর্ণা ঝা। ক্লাস 3 জিওগ্রাফির ক্লাসটা নিচ্ছিলাম। হঠাৎই মঞ্জুর ফোন এলো। ভীষণ উত্তেজিত গলায় ও কী যে বলল আমি ঠিক করে বুঝতেই পারলাম না। পরে ফোন করছি বলে ফোনটা কেটে দিয়ে এক রাত দুশ্চিন্তা মাথায় নিয়ে কোনো রকমে ক্লাসটা শেষ করলাম। ও হ্যাঁ, আমি মালবিকা মিত্র। এই কিন্ডারগার্টেন স্কুলটাতে আমি জিওগ্রাফি পড়াই। ক্লাস 4 অবধি বেসরকারি এই প্রাথমিক স্কুলটাতে বেশি বাচ্চা নেই। নার্সারি আর কেজি 1-এই একটু স্টুডেন্টদের চাপ। তারপর আস্তে আস্তে বাচ্চা কমতে কমতে হাতে গোনা 10-12 জনকে নিয়েই 3-4-এর ক্লাস চলে। আসলে বাচ্চাগুলোর হাতের নাগালে রাখতে 2-1 বছরের জন্য এখানে ভর্তি করেন সব বাবা মায়েরা। তারপর ভালোভাবে অক্ষর জ্ঞান হয়ে গেলেই দূরের নামি কোনো ইংলিশ মিডিয়াম স্কুল নিয়ে চলে যান। তবে আমাদের স্কুলে স্টুডেন্টদের ভিতটা খুব মজবুত করে তৈরি করা হয়, অন্তত লোকে তো তাই বলে। কয়েক বছর আগে আমি বাড়ির প্রায় কাছাকাছি এই স্কুলটিতে জয়েন করেছি। আমাদের একমাত্র ছেলে সন্তুর ইঞ্জিনিয়ারিং পড়তে ব্যাঙ্গালুরু চলে যাওয়ার পর এই স্কুলটাই আমাদের একাকিত্বের হাত থেকে বাঁচিয়েছে। যদিও আমার বর অর্ণব আমাকে ভীষণভাবে সাপোর্ট করে এবং খুব ভালোবাসে। ওর বন্ধু মহল আর আমাদের আত্মীয়রা সকলেই আমাদের দুজনকে ইয়ার্কি করে বলে লাভ বার্ডস। অর্ণবকে আমি সবসময় পাশে পেয়েছি। সেদিক দিয়ে বলতে গেলে নিজেকে বড় ভাগ্যবতী মনে হয়। যাক, সে কথা এখন জানার দরকার। মঞ্জু কি বলেছিল? মঞ্জু আমাদের বাড়ির কাজের মেয়ে। না, মেয়ে নয়, অবশ্যই বউ। আমার থেকে কয়েক বছরের ছোট, তাই আমাকে দিদি বলে ডাকে। খুব ভালো আর ভীষণ বিশ্বাসী মেয়েটা। ওর হাতে আমাদের বাড়ির চাবিটা দিয়ে আমি নিশ্চিন্ত। বেশিরভাগ সময়ই অর্ণবকে কাজের জন্য বাইরে থাকতে হয়, আর এই স্কুলের জন্য আমাকেও সময় মতো বেরিয়ে আসতে হয়। তাই আরেকটা চাবি আমি মঞ্জুকে দিয়ে রেখেছি। অন্যান্য বাড়ির কাজ ছেড়ে নিজের সুবিধা মতো একটু বেলা করে এসে আমার ওই অত বড় 4 BHK ফ্ল্যাটের সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে সাজিয়ে গুজিয়ে দিয়ে যায়। আমিও স্কুল থেকে ফিরে ফ্ল্যাটে ঢুকে সাজানো গোছানো ঘরদোর পাই। সকালের অফিস টাইমে কোনো রকমে দুটো ফুটিয়ে নিয়ে মুখে গুজে বেরোতে হয় দুজনকেই, আর অন্যদিকে তাকানোর সময় নেই। বেচারি মঞ্জু নিজের সংসারের জন্য একা হাতেই সংগ্রাম করে চলেছে। দুটো বাচ্চা আছে, একটা 10-12 বছরের ছেলে আর একটা 8 বছরের মেয়ে। তাছাড়া বুড়ো শ্বশুর শাশুড়ি আর বাবা মাও থাকে সব এক পাড়াতেই। সবাইকে দেখে রেখেছে মেয়েটা। ওর বরটা চরিত্রহীন লোক। মঞ্জুর সঙ্গে প্রেম করেই বিয়ে করে দুটো বাচ্চা করে দিয়ে পাড়ারই আরেকটা মেয়ের সঙ্গে নোংরামো করছে। আত্মসম্মানী মঞ্জু সেদিনই তাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। পাশের পাড়ায় নাকি ওই মেয়েটার সঙ্গে আবার নতুন করেই ঘর বেঁধেছে। মঞ্জুই দুঃখ করে আমাকে বলেছে এসব কথা। ওর কথায় ঝেঁটিয়ে বিদায় করেছি অমন অপদার্থ মিনসেকে। সেই জন্যই মঞ্জুকে আমার এত ভালো লাগে। ওর এই একা সংগ্রাম করার মানসিকতাকে আমি সম্মান করি। শ্যামলা বর্ণের বাঁধা চেহারার মঞ্জুকে দেখতেও বেশ মিষ্টি, কিন্তু মেয়েটার কপাল পোড়া। তাই যতটা পারি ওকে সাহায্য করি। ফোনটা খুলতেই অর্ণবের মেসেজটা চোখে পড়ল। তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপে ঢুকে মেসেজটা সিন করলাম। লিখেছে অফিসের একটা ভীষণ দরকারি কাজে বাইরে যাচ্ছে, পরে সময় মতো ফোন করে সব জানাবে। অর্ণবকে মাঝে মাঝেই এরকম অফিসের কাজে বাইরে যেতে হয়। কত বড় কোম্পানির সিও অর্ণব, তাই হ্যাপি জার্নি লিখে এই একটা লাভ সাইন দিয়ে দিলাম। তারপর ফোন লাগালাম মঞ্জুকে। অনেকবার রিং হওয়ার পর মঞ্জু মেয়ের ফোনটা তুলে বলল যে ওর মায়ের খুব শরীর খারাপ, কাজ থেকে এসে শুধুই কাঁদছে। আমি মঞ্জুর সঙ্গে কথা বলতে চাইলে ও বলল, মা তোমাকে আমাদের বাড়িতে ডাকছে মাসি, তুমি এখনই আসো। আমি ফোনটা কাটতে কাটতেই অবাক হয়ে ভাবলাম, কি এমন হলো যে আমাকে ওর বাড়িতে ডাকছে? আমার ফ্ল্যাটের কোনো জিনিস নষ্ট করে ফেলেনি তো? ও কোনো বস্তিতে থাকে সেটা আমি জানি,
কিন্তু কখনোই ওর বাড়ি যাওয়ার প্রয়োজন পড়েনি। এখন ফোনেই তো সব যোগাযোগ হয়ে যায়। আমাকে অন্যমনস্ক দেখে আমার কলিগ মিতালি বলল, কোনো সমস্যা হয়েছে মালবিকা? আমি আবার অন্যমনস্ক হয়ে বললাম, না। কিন্তু সে না তো কোনো জোর ছিল না, তাই মিতালি অদ্ভুতভাবে আমার মুখের দিকে তাকালেন। পরের পিরিয়ডে আমার ফ্লোরের ক্লাসটা আর নিতে পারলাম না। হেড স্যারের সাথে কথা বলে ছুটি নিয়ে বেরিয়ে এলাম স্কুল থেকে। একটা রিক্সা ভাড়া করে নিয়ে ছুটলাম খালপাড়ে মঞ্জুদের বস্তিতে। বাড়ি চিনতেও তেমন অসুবিধে হলো না। সরু গলির জন্য রিক্সাটা এগোলো না, তাই ছেড়ে দিলাম। একজন লোক আঙুল তুলে মঞ্জুর ঘরটা দেখিয়ে দিলেন। ছোট একটা টালির ঘর। বাইরে থেকেই মঞ্জুর নাম ধরে হাঁক দিলাম। একটা ছোট মেয়ে ঘর থেকে বেরিয়ে এলো, বলল, মা ঘরে আছে, তোমাকে ডাকছে মাসি, ঘরে যাও। বলেই মেয়েটি কোথায় চলে গেল। আমি ইতস্তত করতে করতে বাইরে জুতোটা খুলে ঘরে ঢুকলাম। আমাকে দেখেই মঞ্জু হাউ হাউ করে কেঁদে উঠল। ওকে কিছুটা কাঁদতে দিয়ে আমি বিরক্ত হয়ে বললাম, এবার তো অন্তত কিছু বলো মঞ্জু, এভাবে কাঁদলে আমি বুঝবো কি করে? তোমার জন্য স্কুল থেকে ছুটি নিয়ে চলে আসতে হলো আমাকে। বলো কি হয়েছে? মঞ্জু অসহায় দৃষ্টি নিয়ে আমার দিকে তাকিয়ে বলল, তুমি স্কুলের কাজটা ছেড়ে দাও দিদি। আমি অবাক হয়ে বললাম, ছেড়ে দেব? কিন্তু কেন? হ্যাঁ, তুমি তোমার স্কুলের কাজটা ছেড়ে তোমার বরকে সামলাও। মঞ্জুর মুখে এত বড় কথা শুনে আমি একটু রাগে স্বরে বললাম, আমি কি করব না করব তোমার কাছে শিখতে হবে নাকি? তাছাড়া তুমি আমাকে এসব বলার জন্য ডেকেছো নাকি? মঞ্জু মাথা নিচু করে আস্তে করে ওর শাড়িটা সরিয়ে দেখালো। ওর বুকে গলায় আঁচড় আর কামড়ের দাগ। আমার মাথাটা যেন ঘুরে উঠল। আমি কিচ্ছু বলতে পারলাম না, শুধু ভয়ার্ত চোখে ওর দিকে তাকালাম। ও আবার কাঁদতে লাগলো, বলল, আজ দাদাবাবু আমার সব শেষ করে দিয়েছে দিদি। আমি এখন কি করব? আমি কি বলবো? বিস্ময়ে হতবাক হয়ে আর্তনাদ করে বললাম, কি যা তা বলছো মঞ্জু? অর্ণব কখনোই এমন কাজ করতে পারে না। মঞ্জু আমার চোখে চোখ রেখে চুপচাপ তাকিয়ে রইল কিছুক্ষণ, কিন্তু আমি সেই চোখে আগুন চোখের দিকে তাকিয়ে থাকতে পারলাম না। মঞ্জু দৃঢ়তার সঙ্গে খুব আস্তে আস্তে বলে চলল, প্রতিদিনের মতো আজও আমার 12টা বেজে গেছিল তোমাদের ফ্ল্যাটে পৌঁছতে। তারপর তাড়াহুড়ো করে কাজ করছিলাম। 12:30 নাগাদ ডোরবেল বাজলো। খুলে দেখি দাদাবাবু। আমাকে বললেন অফিসের কাজে কোথায় নাকি যাবেন। তারপর 1 কাপ চা চাইলেন। চাটা আমি ঘরে যেতেই বলে আবার কাঁদতে লাগলো মঞ্জু। কি বলে সান্ত্বনা দেব কিচ্ছু বুঝতে পারলাম না। আমি নিজেই এখন কি করব বুঝতে না পেরে চুপ করে মাথা নিচু করে বসে রইলাম। 2 অসহায় মহিলা মুখোমুখি বসে, দুজনেই যে আজ সর্বহারা। কে কাকে সান্ত্বনা দেবে? কতক্ষণ বসেছিলাম খেয়ালই ছিল না। সন্ধে পড়তেই মঞ্জুর ছেলে মেয়ে ওদের খেলা শেষ করে ঘরে ঢুকে আমাদের দেখে আবার বেরিয়ে গেল। এবারে আমার সম্মিত ফিরল। অনেক কষ্টে শক্তি সঞ্চয় করে উঠে দাঁড়ালাম। তারপর বললাম, তুমি কি ডাক্তারের কাছে যাবে? মঞ্জু না সূচক মাথা নাড়ালো। আমি আবার বললাম, তাহলে কি করবে ঠিক করেছো? মঞ্জু বলল, জানি না দিদি, তুমি বলে দাও কি করব। পুলিশের কাছে যাব কি? পুলিশের কথা শুনে আমার বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। কথাতেই বলে, পুলিশ ছুলে 36 খা। কত লোক জানাজানি হবে। ছিছি, কি লজ্জা। না না, পুলিশ টুলিশ নয় মঞ্জু। আমি আর্তনাদ করে উঠলাম। মঞ্জু অবাক হয়ে আমার দিকে চেয়ে রইল। ব্যাগ হাতড়ে যে কটা টাকা পেলাম মঞ্জুর সামনে ওর বিছানায় রেখে মাথা নিচু করে চলে আসছিলাম। মঞ্জু আমাকে ডেকে বলল, দিদি এই টাকাগুলো নিয়ে যাও।
এই অসম্মানের টাকা আমার লাগবে না। না মঞ্জু, এভাবে বলো না। এগুলো তুমি রাখো, একটু কিছুদিন বিশ্রাম নাও, তারপর কাজে যেও। মঞ্জু কঠিন গলায় বলল, কি করব না করব সেটা আমার ব্যাপার, আর আমি ও বাড়িতে কখনোই যাব না যেখানে আমার ইজ্জত চলে গেছে। তোমরা অনেক বড় লোক দিদি, তোমাদের অনেক টাকা, সেই টাকা দিয়ে তোমরা সবার সম্মান কেনা বেচা করতে পারো। তোমার বড় আমাকে এক মুঠো টাকা ধরিয়েছিল, আমি তোমার রান্নাঘরে ফেলে দিয়ে এসেছি। এগুলো নিয়ে তুমি এখান থেকে চলে যাও। অসহায়ের মতো বেরিয়ে এলাম মঞ্জুর বাড়ি থেকে। কি করব, কোথায় যাব কিচ্ছু বুঝতে পারছি না। এদিকে সন্ধে পড়ে গেছে, বিভ্রান্তির মতো পথ হাঁটছি। মনে হচ্ছে কোনো গাড়ির সামনে ঝাঁপিয়ে পড়ি। ওই ফ্ল্যাটে আর ফিরতেই ইচ্ছে করছে না, অথচ কোথায় যাব মাথাটাও কিছু কাজ করছে না। একজন পথচারী আমাকে ডেকে বললেন, দিদি আপনার ব্যাগে মনে হয় মোবাইল বাজছে। তাড়াহুড়ো করে ফোনটা ধরলাম। সন্তু ফোন করেছে। ফোন ধরেই সন্তু বুঝে গেছে আমি রাস্তায়। ও ভয় পেয়ে জিজ্ঞাসা করলো, এই অসময়ে আমি রাস্তায় কি করছি? ও চিন্তিত গলায় জানতে চাইল আমার শরীর টরীর খারাপ হলো নাকি, আর তাড়াতাড়ি বাড়ি ফিরে ওকে কল ব্যাক করতে বলল। রাস্তায় গাড়ির আওয়াজে ভালো করে কিছু শোনা গেল না, তাই আমার একমাত্র আদরের সন্তান সন্তু, ওর কথা কি আমি অগ্রাহ্য করতে পারি? বড্ড মায়া এই সংসারে। একটা রিক্সা ডেকে আমাদের অ্যাপার্টমেন্টের পথ ধরে হাঁটলাম আমি। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। লেখকের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি গঠনমূলক কমেন্ট করে যাবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে নেবেন। ইউটিউব থেকে দেখলে